নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 22শে মে কাঁথির লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভূপতিনগরে জনসভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে কার্যত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে তিনি খুশি, কার্যত তাতে সিলমোহর দিয়েছেন। অমিত শাহ 21 তারিখ রাতে কলকাতায় আসার পর সঙ্গে সঙ্গে নাকি তিনি SMS পান যে শুভেন্দু অধিকারীর ভাড়া করা গেস্ট হাউসে পুলিশি অভিযান হয়েছে। সেই ঘটনার রেশ ধরেই কাঁথির জনসভায় অমিত শাহ বলেন যে যত পুলিশ দিয়ে শুভেন্দু বাবুকে বিব্রত করার চেষ্টা করবেন মমতা দিদি, ততই শুভেন্দুর জনপ্রিয়তা বাড়বে এবং বিজেপি তাকে আরো বড় নেতা করবে। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় যে অমিত শাহ কার্যত শুভেন্দুর চোখ দিয়ে বাংলার রাজনীতি দেখেন। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তার দুই হস্ত। সুকান্ত মজুমদারকে তিনি খুব পছন্দ করেন, কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অভিজ্ঞতা অনেকটা বেশি বলে শুভেন্দু অধিকারীর চোখ দিয়েই মূলত দক্ষিণবঙ্গের রাজনীতিটা দেখেন। দেখুন, অমিত শাহর সঙ্গে শুভেন্দুর সম্পর্ক কিন্তু 1 দশকের পুরনো, 2014 সাল থেকে। তখন তিনি তৃণমূলের সাংসদ। তখন থেকে তার সঙ্গে অমিত শাহের যোগাযোগ। শুভেন্দুর যখন দল ছাড়ার আগে কোভিড হলো, তখন দলের কে খোঁজ নিয়েছে সেটা আমি জানি না, কিন্তু শুভেন্দু আমাকে বলেছেন অমিতজি বেশ কয়েকবার তাকে ফোন করে খোঁজ নিয়েছেন। দুজনের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্কও আছে। অমিত শাহকে তার রাজনৈতিক অভিভাবক বলে শুভেন্দু বলেন, এবং অমিত শাহও চান যে শুভেন্দু যে অ্যাগ্রেসিভ পলিটিক্সটা করছে সেই অ্যাগ্রেসিভ পলিটিক্সটা চালিয়ে যাক, কারণ তৃণমূলকে বাংলা থেকে হটাতে গেলে তৃণমূলের মতো করেই রাজনীতিটা করতে হবে। এবং শুভেন্দু তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানেন বলে অমিত শাহ শুভেন্দুকে একটু বেশি ভরসা করেন, এটা বিজেপির অনেকে বলে। তাহলে কার্যত অমিত শাহ শুভেন্দুর পাশে থাকার বার্তা দিলেন। এটা যেমন বিরোধী শিবিরকেও বার্তা, এবং দলের অভ্যন্তরে যারা শুভেন্দুর বিরোধী তাদেরকেও কিন্তু বার্তাটা অমিত শাহ দিলেন। অর্থাৎ শুভেন্দুর প্রতি তার আস্থা বিশ্বাস 16 আনার উপর 18 আনা আছে। একথা ঠিক যে 1956 ভোটে নন্দীগ্রামে মাননীয়াকে হারানোর পর শুভেন্দু অধিকারীকে মামলায় মামলায় জর্জরিত করে দেওয়ার চেষ্টা করেছে প্রশাসন। 45টি FIR করেছে। শুভেন্দু জামিন নিয়েছেন, রক্ষা কবচ নিয়েছেন। শুভেন্দু দাবি করেন 250 কোটি টাকা আইনজীবীদের দিয়েছে রাজ্য সরকার শুধু শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকানোর জন্য। আচ্ছা, 2020 সালের শুভেন্দু বিজেপিতে যাওয়ার আগে শুভেন্দু সব সাদা ছিল, যেই বিজেপিতে গেলেন তিনি কালো হয়ে গেলেন। আর বাপ বেটা কদ্দার, এই ধরনের কথা মুখ্যমন্ত্রী বলেন, তার এয়ার অ্যাপারেন্ট বলেন, তৃণমূলের কুচো নেতারাও বলেন। একটা রাজনৈতিক দলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি সেই রাজনৈতিক দলের সঙ্গে চলতে অসুবিধা হয়, তাহলে একজন ব্যক্তি মানুষের স্বাধীনতা আছে অন্য দলে যাওয়ার, কোনো অন্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কংগ্রেসের পিঠে ছুরি মেরে তৃণমূল করেছিলেন, বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন, অটলজির সঙ্গে বেইমানি করেছিলেন, করে আবার কংগ্রেসে এলেন, আবার কংগ্রেসের সঙ্গে বেইমানি করলেন, কংগ্রেসকে ধ্বংস করতে চাইলেন এই রাজ্যে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তিনি একেবারে নীতিনিষ্ঠ রাজনীতিক, আর তৃণমূলের সঙ্গে পথ চলতে অসুবিধা হওয়ায়
শুভেন্দুবাবু শিশির বাবুরা যদি পদ্ম পতাকা হাতে নেন তাহলে গদ্দার? আমি আমার মাননীয় দর্শকদের কাছে এই প্রশ্নটা করব। আর শুভেন্দুবাবু এখন অসৎ হয়ে গেলেন, শুভেন্দুবাবু এখন দুর্নীতিগ্রস্ত হয়ে গেলেন। এতদিন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন, তখন কিন্তু তিনি তৃণমূলের সম্পদ ছিলেন। তাহলে শুভেন্দুবাবু দুর্নীতিগ্রস্ত, এখন মমতা বলছেন, তাহলে মন্ত্রিসভায় তাকে রেখেছিলেন কেন? আপনি কি জানতেন না শুভেন্দুবাবু দুর্নীতিগ্রস্ত? যেই দলটা তিনি পরিবর্তন করলেন এবং 1956 বলে নন্দীগ্রামে মাননীয়াকে হারালেন, তখনই শুভেন্দুবাবু হলো যত নষ্টের গোড়া। এটাই তো দ্বিচারিতার প্রকৃষ্ট উদাহরণ। এটাই অমিত শাহ এই কথাটাই বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু শুভেন্দুকেই টার্গেট করেছেন। তাদের লক্ষ্যবস্তুই শুভেন্দু, অর্থাৎ শুভেন্দু কার্যত ছায়া মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট হয়ে গেল। একে উনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, বিরোধী দলনেতা। শুভেন্দু প্রতিটা সবাই খোঁচা মারে, 1956 মাননীয়া ভুলতে পারেন না। তার উপরে এয়ার অ্যাপারেন্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলতে রাজ্যে কার্যত শুভেন্দু অধিকারীকেই বোঝেন এবং তাকেই আক্রমণের নিশানা করেন। অন্যদের যেটা করেন সেটা চাঁদসদা করেন মনসা পুজো করার মতো। লাভটা হচ্ছে শুভেন্দুরই। শুভেন্দুই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে মানুষের আস্থা তৈরি করছেন। তৃণমূলই তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসাবে চিহ্নিত করে দিয়েছে, এবং শুভেন্দু রাজনীতিক হিসাবে তার সুযোগ তো নেবেনই। এবং অমিত শাহ শুভেন্দুর পাশে দাঁড়িয়ে এই বার্তাটাই দিলেন যে যত দিদির পুলিশ শুভেন্দুকে হেনস্থা করার চেষ্টা করবে, ততই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর পাশে দাঁড়াবেন এবং শুভেন্দুকে আরো বড় নেতা হিসাবে তুলে ধরবেন। অমিত শাহ আর একটা কথা বলেছেন, 30টা আসন পেলে তৃণমূল কিন্তু ভেঙে যাবে। তারা কোনো নির্বাচিত সরকারকে ভাঙবেন না অপারেশন লোটাস করে। অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় প্রকার কারণে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল। তৃণমূলের অপশাসনেরও পতন হবে এই অভ্যন্তরীণ এবং বহিরাগত দু প্রকার কারণে, এটাই বলেছেন অমিত শাহ। তবে তিনি এমফাসিস দিয়েছেন অভ্যন্তরীণ কারণে। তৃণমূলের বহু ফ্যান্সিটার আছে, তারা যে কোনো মুহূর্তে ঢলে পড়তে পারেন, শুধু 4 জুনের জন্য তারা অপেক্ষা করছেন। যদি 25টির বেশি আসন বিজেপি পায়, তাহলে তৃণমূলের ভাঙন খুব দ্রুত ত্বরান্বিত হবে। পিসিমণি এবং তার এয়ার অ্যাপারেন্ট ভাঙন রুখতে পারবেন না, এবং এয়ার অ্যাপারেন্ট তখন চাইবেন মন্ত্রিসভায় যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হতে। কারণ তিনি তখন জোর গলায় বলবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী আকর্ষণ আর মানুষের কাছে নেই। তিনি আগে হ্যামলিনের বাঁশিওয়ালা ছিলেন, তার পিছন পিছন জনদেবতা ছুটতো, এখন তার রোড শোয়ে ভিড় হয় না, সিভিক দিয়ে লোক ভরাট করতে হয়। পিছনে লোক হাঁটছে, তাদেরকে সামনে এগিয়ে রাস্তার দুপাশে দাঁড় করাতে হয়, যে রোড শোয়ে লোক হয়েছে এটা দেখানোর জন্য। মেদিনীপুরেও আমরা এই ছবি দেখেছি। তাহলে বিপর্যয় হলে নির্বাচনে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়ে ছোটবাবু দল এবং সরকারের নিয়ন্ত্রণ চাইবেন। তখনই কিন্তু মুষল পর্ব শুরু হবে। অমিত শাহ সেদিকেই ইঙ্গিত করেছেন।